কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। আগের ভিডিওতে আমরা শুক্রাশয়ের করস্থলী গঠন পড়েছিলাম। তো শুক্রাশয়ের করস্থলী গঠনের ভেতরেই আমরা জেনেছিলাম যে শুক্রাশয়ের করস্থলী গঠনে মানে শুক্রাণু উৎপাদক নালিকার ভেতরে আমরা জানি যে শুক্রাণু উৎপন্ন হয় এবং মানে ওই ভিত্তি পর্দা থেকে নালিকার গহ্বর পর্যন্ত কিছু সেল ছিল। প্রাইমারি জার্ম সেল, স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, প্রাইমারি ওসাইট, তারপরে হলো অপরিণত শুক্রাণু বা স্পার্মাটিড, অপরিণত শুক্রাণু। তাহলে আমরা এই ভিডিওতে জানবো যে সেইগুলো কিভাবে তৈরি হচ্ছে এবং কিভাবে সেই শুক্রাশয়ের ভেতরে, শুক্রনালীর ভেতরে অর্থাৎ ধারাবাহিক প্রক্রিয়ার দ্বারা অর্থাৎ শুক্রাণু তৈরি হচ্ছে। অর্থাৎ যে ধারাবাহিক প্রক্রিয়ায় শুক্রাশয়ের ভেতরে শুক্রাণু উৎপন্ন হয় সেই ধারাবাহিক প্রক্রিয়াটাকে কী বলি আমরা? একটা জটিল প্রক্রিয়া, এটাকে আমরা বলি স্পার্মাটোজেনেসিস। তার আগে আমাকে একটু ব্যাকে যেতে হবে। প্রথমে আমাকে জানতে হবে গ্যামেটোজেনেসিস। আমরা জানি গ্যামেটোজেনেসিস কী। গ্যামেটোজেনেসিস মানে গ্যামেট তৈরির প্রক্রিয়া। গ্যামেট কী? গ্যামেট মানে জনন কোষ। জন্মাত্রিক কোষ থেকেই মিউসিস বিভাজনের ফলে যেগুলো সৃষ্টি হয়, যে হ্যাপ্লয়েড সেলগুলো সৃষ্টি হয় সেগুলোকে গ্যামেট বা জনন কোষ বলি আমরা, তাই না? তো গ্যামেট সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কী বলি? গ্যামেটোজেনেসিস। এই গ্যামেটোজেনেসিসকে আমরা দুটোভাবে ভাগ করি। একটা হলো শুক্রাশয়, শুক্রাণু তৈরির প্রক্রিয়া। আমরা জানি পুরুষদের জননভোগী শুক্রাশয়। এই শুক্রাশয়ী যে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে শুক্রাণু তৈরি হয় সেই শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে কী বলি আমরা? স্পার্মাটোজেনেসিস। এবং ডিম্বাশয়ের ভেতরে যে ধারাবাহিক প্রক্রিয়ায় ডিম্বাশয়ের ভেতরে ডিম্বাণু তৈরি হয় সেই ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে আমরা কী বলি? ওজেনেসিস। অর্থাৎ আমরা বলতে পারি গ্যামেটোজেনেসিস ইজ ইকুয়াল টু কি? স্পার্মাটোজেনেসিস প্লাস ওজেনেসিস। বুঝে গেল? তো এটা আমরা আগে যেহেতু বলেছিলাম। তো স্পার্মাটোজেনেসিস মানে কি বললাম? অর্থাৎ যে ধারাবাহিক প্রক্রিয়ায় শুক্রাশয় সেমিপ্লাস নালিকার অন্তর্গতে অবস্থিত আদি জন্মকোষ বা প্রাইমারি জার্ম সেল থেকে নিষিক্ত হওয়ার উপযুক্ত শুক্রাণু সৃষ্টি হয় সেই ধারাবাহিক প্রক্রিয়াকে আমরা কি বলি? স্পার্মাটোজেনেসিস। তো স্পার্মাটোজেনেসিসের মেইনলি দুটো ধাপ। একটা হলো স্পার্মাটোসাইটোজেনেসিস আর একটা হলো স্পার্মিওজেনেসিস। স্পার্মাটোসাইটোজেনেসিস, স্পার্মাটোসাইটোজেনেসিস আর একটা হলো স্পার্মিওজেনেসিস। স্পার্মাটোসাইটোজেনেসিস মানে কোনটা? অর্থাৎ যে ধারাবাহিক প্রক্রিয়ায় স্পার্ম মানে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে বা আমরা বলতে পারি স্পার্মাটোগোনিয়া থেকে, একই কথা, স্পার্মাটোগোনিয়া থেকে আদি শুক্রাণু অর্থাৎ অপরিণত শুক্রাণু বা স্পার্মাটিড তৈরি হয়। যে ধারাবাহিক প্রক্রিয়ায় প্রাইমারি জার্ম সেল থেকে বা বলতে পারি প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে অপরিণত শুক্রাণু বা স্পার্মাটিড তৈরি হয় সেই প্রক্রিয়াকে আমরা কী বলি? স্পার্মাটোসাইটোজেনেসিস। আর যে প্রক্রিয়ায় স্পার্মাটিড বা অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু বা স্পার্ম তৈরি হয় সেই প্রক্রিয়াটাকে আমরা কী বলি? স্পার্মিওজেনেসিস। তার মানে স্পার্মাটোজেনেসিস ইজ ইকুয়াল টু স্পার্মাটোসাইটোজেনেসিস প্লাস স্পার্মিওজেনেসিস। এই স্পার্মাটোসাইটোজেনেসিসের আবার তিনটি দশা। একটা হলো ডিভিশনাল ফেজ বা বিভাজন দশা, ডিভিশনাল ফেজ বা বিভাজন দশা, একটা গ্রোথ ফেজ বা বৃদ্ধি দশা, আর একটা হলো ম্যাচুরেশন ফেজ বা পুনরাবৃত্তি দশা। ম্যাচুরেশন ফেজ বা পুনরাবৃত্তি দশা। এই কি বলবো, এই যে স্পার্মাটিড তৈরি হলো, তারপরে স্পার্মাটিড থেকে কিছু মানে আকৃতিগত পরিবর্তনের মাধ্যমে তখন পরিণত শুক্রাণু তৈরি হয়। তাহলে আমরা এই ধাপগুলো দেখবো এবার, ঠিক আছে? স্পার্মাটোজেনেসিসের দুটি পর্যায়ে, স্পার্মাটোসাইটোজেনেসিস, স্পার্মিওজেনেসিস। স্পার্মাটোসাইটোজেনেসিসের তিনটি পর্যায়, তিনটি ফেজ, একটা বিভাজন দশা, একটা বৃদ্ধি দশা আর একটা হলো পুনরাবৃত্তি দশা, ঠিক আছে? তাহলে আমরা এবার এই ছকটা পুরো দেখবো, ছকের মাধ্যমে কিভাবে স্পার্মাটোজেনেসিস সম্পন্ন হচ্ছে। তাহলে প্রাইমারি জার্ম সেল মানে প্রাথমিক মানে আদি জনন কোষ যেটাকে আমরা বলি, যেটা আমরা দেখিয়েছিলাম সেমিপ্লাস নালিকার ভিত্তি পর্দার মধ্যে অবস্থান করছে, এটা একটা ডিপ্লয়েড কোষ। তাহলে প্রাইমারি জার্ম সেল দেখো, এটা হলো প্রাইমারি জার্ম সেল। এটা একটা 2N সেল, ঠিক আছে?
এই প্রাইমারি জার্ম সেলের মাইটোসিস বিভাজন ঘটবে। তাহলে একটা থেকে দুটো তৈরি হলো, এর আবার দুটো থেকে চারটে হলো, চারটে থেকে আটটা হবে, এবার আটটা থেকে আবার 16টা হবে। অতটা দেখানো সম্ভব না, আমি জাস্ট এটা দেখাচ্ছি। এই সেলগুলোকে আমরা কি বলি? এ টাইপ স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোগোনিয়া বলি। এবার স্পার্মাটোগোনিয়াকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি, একটা এ টাইপ আর একটা বি টাইপ। প্রথমে যে স্পার্মাটোগোনিয়ার সৃষ্টি হলো এইগুলোকে আমরা কি বলি? এ টাইপ স্পার্মাটোগোনিয়া। এই এ টাইপ স্পার্মাটোগোনিয়ার আবার মানে কি বলবো 4 প্রকার হয়। এইগুলোকে আমরা কি বলি? A1 টাইপ, A1 টাইপ স্পার্মাটোগোনিয়া। এগুলোকে আমরা বলি A2 টাইপ স্পার্মাটোগোনিয়া। এগুলোকে আমরা কি বলি? A3 টাইপ স্পার্মাটোগোনিয়া। আর এগুলোকে আমরা বলি লাস্টে যেগুলো হলো A4 টাইপ স্পার্মাটোগোনিয়া। তাহলে আলটিমেটলি টোটালগুলোকে কি বলি আমরা? এ টাইপ স্পার্মাটোগোনিয়া কি বলি? এ প্রকার বা এ টাইপ স্পার্মাটোগোনিয়া। এবার দেখো এটাকে আমরা কি বলি? মানে এবার এই যে A4 টাইপ স্পার্মাটোগোনিয়া, এই A4 টাইপ স্পার্মাটোগোনিয়া আবার 3 ধরনের পরিণতি ঘটতে পারে। A4 টাইপ স্পার্মাটোগোনিয়া নষ্ট হয়ে যেতে পারে, পুনরায় আবার A4 টাইপ স্পার্মাটোগোনিয়া তৈরি হতে পারে, আর একটা অন্তর্বর্তী বা ইন্টারমিডিয়েট স্পার্মাটোগোনিয়া তৈরি হতে পারে। এই ইন্টারমিডিয়েট বা অন্তর্বর্তী স্পার্মাটোগোনিয়াগুলি একবার মাত্র মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আরেক প্রকার কোষ তৈরি করে। সেই কোষটার নাম দেবো আমরা বি টাইপ স্পার্মাটোগোনিয়া। এই কোষটার নাম হলো কি? বি টাইপ স্পার্মাটোগোনিয়া। এই যে দশাটা, এই টোটাল ফেজটাকে আমরা কি বলি? বিভাজন দশা বা ডিভিশনাল ফেজ। বিভাজন দশা বা ডিভিশনাল ফেজ। তাহলে বুঝতে পারলাম যে A4 টাইপ স্পার্মাটোগোনিয়া 3 ধরনের পরিণতি করতে পারে। এগুলো নষ্ট হয়ে যেতে পারে, পুনরায় আবার A4 টাইপ তৈরি হতে পারে, অথবা ইন্টারমিডিয়েট একটা অন্তর্বর্তী একটা স্পার্মাটোগোনিয়া তৈরি হতে পারে। যে অন্তর্বর্তী স্পার্মাটোগোনিয়া কোষগুলো একবার মাত্র মাইটোসিস বিভাজনের ফলে আরেক প্রকার স্পার্মাটোগোনিয়া তৈরি করছে তাকে আমরা বলি বি টাইপ স্পার্মাটোগোনিয়া। সুতরাং আমরা এই কথা বলতেই পারি যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় আদি জনন কোষ থেকে 2 প্রকার স্পার্মাটোগোনিয়া তৈরি হচ্ছে, এ টাইপ স্পার্মাটোগোনিয়া আর কি বি টাইপ স্পার্মাটোগোনিয়া। এই হলো আবার ডিভিশনাল ফেজ। এবার বি টাইপ স্পার্মাটোগোনিয়া কোষটা আকারে বৃদ্ধি পায়, অর্থাৎ স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার যে দশায় বি টাইপ স্পার্মাটোগোনিয়া কোষগুলো আকারে বৃদ্ধি পায়, অর্থাৎ এর মধ্যে ও বিভাজনের জন্য প্রস্তুত হবে। এবার মাইটোসিস মিউসিস বিভাজনের জন্য, বুঝতে পারলে তো? এর মধ্যে খাদ্য উপাদান জমা হয়, পুষ্টি উপাদান জমা হয়, ডিএনএ, আরএনএ, শক্তি, তাই না, এটিপি, এগুলো জমা হয় এবং কোষটা বেশ আকারে আয়তনে বেশ বড় হয়। তখন সেই কোষটাকে আমরা কি বলছি? প্রাইমারি স্পার্মাটোসাইট। কি বলছি? তখন সেই কোষটাকে কি বলছি আমরা? এটা বেশ বড় হয়ে গেল, নিউক্লিয়াসটা বেশ সুস্পষ্ট হলো, এর ভেতরে সাইটোপ্লাজমটা বেশ গাঢ় হলো, এর মধ্যে খাদ্য টাদ্য সব জমা হয়ে গেল, কোষটা তখন বিভাজনের উপযুক্ত হলো। এটাকে তখন আমরা কি বলছি? তখন এটাকে কি বলছি আমরা? প্রাইমারি স্পার্মাটোসাইট। প্রাইমারি স্পার্মাটোসাইট, ঠিক আছে? এটা কিন্তু 2N সেল। এটাকে আমরা বলছি পুংজনন মাতৃকোষ, পুংজনন মাতৃকোষ। আর এই যে দশাটা, এই যে বি টাইপ স্পার্মাটোগোনিয়া বৃদ্ধি পেয়ে যে প্রাইমারি স্পার্মাটোসাইটে পরিণত হলো, এই দশাটাকে আমরা বলি বৃদ্ধি দশা বা গ্রোথ ফেজ। বাংলায় লিখছি বৃদ্ধি দশা। এইবার প্রাইমারি স্পার্মাটোসাইটে কি ঘটবে? মিউসিস বিভাজন ঘটবে। তাই মিউসিস দুটো পর্যায়ে, একটা প্রথম মিউসিস, একটা দ্বিতীয় মিউসিস। প্রথম মিউসিস বিভাজনের ফলে এই প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে, ঠিক আছে? স্বাভাবিক মিউসিস বলে 2N থেকে N তৈরি হয়, দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। এই কোষগুলোকে আমরা কি বলছি? এই কোষগুলোকে আমরা কি বলছি? সেকেন্ডারি স্পার্মাটোসাইট। কি বলছি? সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এগুলো অবশ্যই হ্যাপ্লয়েড, বুঝতে পারলে? পরবর্তী ক্ষেত্রে এই সেকেন্ডারি স্পার্মাটোসাইটের এটা ফার্স্ট মিউসিস, এবার
এই সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে আবার দ্বিতীয় মেয়োসিস ঘটবে, দিয়ে আরো দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। ঠিক আছে, তখন এই হ্যাপ্লয়েড কোষগুলোকে কি বলছি আমরা? স্পার্মাটিড। এই হ্যাপ্লয়েড কোষগুলোকে আমরা কি বলছি? স্পার্মাটিড বা অপরিণত শুক্রাণু। এগুলিকে আমরা স্পার্মাটিড বা অপরিণত শুক্রাণু বলছি। বুঝতে পারলে তো? তাহলে এইটা গেল আমার স্পার্মাটোসাইটোজেনেসিস। তাহলে এই যে দশাটা, তাহলে এইখান থেকে এত অবধি হয়ে গেল কি? পূর্ণতা প্রাপ্তি দশা। পূর্ণতা প্রাপ্তি দশা বা ম্যাচুরেশন ফেজ। পূর্ণতা প্রাপ্তি দশা বা ম্যাচুরেশন ফেজ। তাহলে এইটা হয়ে গেল আমার কোন পর্যায়? স্পার্মাটোসাইটোজেনেসিস। তাহলে এইবার দেখো এই স্পার্মাটিড বা অপরিণত শুক্রাণু দেখতে কেমন? একটা গোলাকার, কিন্তু একটা পরিণত শুক্রাণু দেখতে কেমন? একটা ব্যাঙাচির মতো আকৃতি বিশিষ্ট, যার একটা মস্তক থাকে, একটা ছোট্ট গ্রীবা থাকে, একটা মধ্যম অংশ থাকে, একটা লেজ থাকে, মস্তকের ওপরে একটা টুপির মতো অংশ থাকে, একটা এনজাইমপূর্ণ উৎসেচক অর্থাৎ উৎসেচকপূর্ণ একটা টুপির মতো আচ্ছাদন থাকে, সেটাকে অ্যাক্রোজোম বলা হয়, তাই না? সেই অ্যাক্রোজোম থেকে এনজাইম খরিত হয়, সেই খরিত এনজাইমের সাহায্যে সে নিষেকের সময় ডিম্বাণুর ভেতরে শুক্রাণু প্রবেশ করে, তাই না? একটা গ্রীবা থাকে, গ্রীবায় দুটো সেন্টিউল থাকে, একটা প্রক্সিমাল সেন্টিউল, একটা ডিস্টাল সেন্টিউল, তাই না? একটা মধ্যম অংশ থাকে, মধ্যম অংশে কিছু মাইটোকন্ড্রিয়া থাকে, সেগুলোকে আমরা কি বলি? স্পাইরাল মাইটোকন্ড্রিয়া। মধ্যম অংশে কিছু সাইটোপ্লাজম জমা থাকে, সেগুলোকে আমরা কি বলি? ম্যানচেটটি, তাই না? আর একটা দীর্ঘ লেজ থাকে, শুক্রাণু সেই লেজের সাহায্যে সন্তরণ করে ডিম্বাণুর কাছে যায় এবং ডিম্বাণুকে ফার্টিলাইজ করে বা নিষিক্ত করে। আমরা তো এটা জানি যে শুক্রাণু সন্তরণ করে ডিম্বাণুর কাছে যায়, ডিম্বাণুটা স্থির থাকে। তাহলে শুক্রাণু সন্তরণের জন্য যে শক্তিটা পাচ্ছে, কার সাহায্যে সন্তরণ করছে? সেই লেজের সাহায্যে। আর যে শক্তিটা অর্জন করছে, যে শক্তিটা পাচ্ছে, সেই শক্তিটা কোথা থেকে পাচ্ছে? ওই যে স্পাইরাল মাইটোকন্ড্রিয়া বা সূক্ষ্ম মাইটোকন্ড্রিয়া। তাহলে নিশ্চয়ই এই গোলাকার থেকে একে আকৃতিগত একটা বিরাট পরিবর্তন ঘটাতে হবে, তাই না? অর্থাৎ যে ধারাবাহিক প্রক্রিয়ায় এই স্পার্মাটিডগুলো, অপরিণত শুক্রাণুগুলো তোমার কি বলবো, বিভাজন ছাড়া, কোনো বিভাজন হয় না, কিন্তু বিভাজন ছাড়াই আকৃতিগত একটা বিরাট পরিবর্তনের মাধ্যমে তোমার কি পরিণত শুক্রাণুতে রূপান্তরিত হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি? স্পার্মিওজেনেসিস। অর্থাৎ আমরা আরও ভালোভাবে বলতে পারি যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় প্রাইমারি জার্মসেল থেকে যে স্পার্মাটিডগুলো তৈরি হচ্ছে, সেগুলোর মধ্যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকা সত্ত্বেও তারা কিন্তু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারছে না। তার কারণ ডিম্বাণুকে নিষিক্ত করতে হলে তাদের কিছু সক্রিয়তার বিশেষতা অর্জন করতে হয়। তো যে ধারাবাহিক প্রক্রিয়ায় এই অপরিণত শুক্রাণুগুলো সক্রিয়তা এবং বিশেষতা অর্জনের মাধ্যমে নিষিক্তকরণক্ষম পরিণত শুক্রাণুতে রূপান্তরিত হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে কি বলছি আমরা? স্পার্মিওজেনেসিস। বুঝতে পারলে তো? এবার এইখান থেকে একটা ধাপের মাধ্যমে তৈরি হয়ে যাচ্ছে পরিণত শুক্রাণু বা স্পার্মিওজেনেসিস। তাহলে এইটা আমরা এতটা হলো, এতটা এটা মিটিয়ে দিই, ম্যাডাম ধাপটা দেখাতে পারবো না, ঠিক আছে? এটা মেটাচ্ছি, এই জায়গাটা একটু মিটিয়ে দিচ্ছি। এই গেল আমার অপরিণত শুক্রাণু, চারটে পেলাম আমরা। এগুলো অপরিণত শুক্রাণু বা স্পার্মাটিড। এটা কিন্তু এন। এবার এর বিভাজন ঘটবে না, শুধু আকৃতিগত একটা পরিবর্তন আসবে, সেই আকৃতিগত পরিবর্তনের মাধ্যমে এর এসে আকারটা পরিবর্তন হবে। এগুলোকে আমরা কি বলছি এবার? পরিণত শুক্রাণু, তাই না? এগুলোকে আমরা কি বলি? স্পার্ম বা শুক্রাণু। এটা এই। তাহলে এই যে বিরাট পরিবর্তন, এই যে পদ্ধতিটা, এটাকে আমরা কি বলি? স্পার্মিওজেনেসিস। বোঝা গেল? এবার আমরা দেখবো যে কিভাবে স্পার্মিওজেনেসিসটা অর্থাৎ গোলাকার থেকে এরকম ব্যাঙাচির মতো আকৃতি হলো, তার ভেতরে লেজ তৈরি হলো, অ্যাক্রোজোম তৈরি হলো, খুব সুন্দর একটা জায়গা, সেটা একটু ব্যাখ্যা করতে হবে আমাদের। দেখো সেটাই আমরা দেখবো। এবার প্রথম পর্যায়ে কি হয় আমরা জানি, এই যে স্পার্মাটিক কোষের ভেতরে একটা নিউক্লিয়াস থাকে, গলগি বস্তু থাকে, অ্যাক্রোজোম থাকে, তাই না? শুক্রাণুর মস্তক অংশের ওপরের দিকে একটা দ্বিস্তরী টুপির মতো অংশ থাকে, সেটাকে আমরা কি বলি? অ্যাক্রোজোম। আর অ্যাক্রোজোমটা কোথা থেকে তৈরি হয়? স্পার্মাটিক কোষের গলগি বডি থেকে, তাই না? তো প্রথম ধাপে কি, এটা হলো একটা অপরিণত শুক্রাণু, যার এটা হলো নিউক্লিয়াস, এটা তার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের কাছে গলগি বস্তুগুলো এভাবে সারিবদ্ধভাবে অবস্থান করছে।
ঠিক আছে? এই গলগি বস্তু থেকে তৈরি হবে কি অ্যাক্রোজোম। তাহলে এটা হলো কি নিউক্লিয়াস, আর এটা হলো কি জিবি বা গলগি বস্তু। পরবর্তী ধাপে কি হয়, এই গলগি বস্তুগুলো, এটা একটু বড় করে দেখিয়ে দিই এবার আমি। এই গলগি বস্তুগুলো নিউক্লিয়াসের সম্মুখে অবস্থান করে কতগুলো সারিবদ্ধ ঝিল্লি তৈরি করে এখানে, এইভাবে কতগুলো সারিবদ্ধ ঝিল্লি তৈরি করে, ঠিক আছে? এবং এর ভেতরে একটা গহ্বর তৈরি হয়, ঠিক আছে? এই গহ্বরের ভেতরে একটা ক্ষুদ্র দানার আবির্ভাব ঘটে, একটা ক্ষুদ্র মিউকোপলিস্যাকারাইড দানার আবির্ভাব ঘটে। এই দানাটাকে আমরা কি বলি? প্রো অ্যাক্রোজোমাল দানা। এই দানাটাকে আমরা কি বলি? প্রো অ্যাক্রোজোমাল দানা। পরবর্তী ক্ষেত্রে এই প্রো অ্যাক্রোজোমাল দানাটা কিন্তু অ্যাক্রোজোমাল দানায় রূপান্তরিত হয়। এর পরে ধাপে কি হয়, এই ভ্যাকুয়ালটা জল পরিত্যাগ করে এবং এই যে নিউক্লিয়াসটা আরো আকারে বড় হয় এবং নিউক্লিয়াসকে ঘিরে একটা দ্বিস্তরী এরকম টুপির মতো গঠন তৈরি হয়। ভ্যাকুয়াল জল পরিত্যাগ করে এবং নিউক্লিয়াসকে ঘিরে একটা দ্বিস্তরী টুপির মতো গঠন তৈরি হয় এবং এই নিউক্লিয়াসটা আকারে একটু অনেকটা বেড়ে যায়, মানে অনেকটা লম্বাটে টাইপের হয়ে যায় নিউক্লিয়াসটা। এখান থেকে আস্তে আস্তে লেজের সৃষ্টি হয়, ঠিক আছে? এইটাকে তখন আমরা কি বলছি? অ্যাক্রোজোম। বুঝতে পারলে তো? ঠিক আছে? তাহলে পরবর্তী ক্ষেত্রে কি বলবো, ওই পুরো অ্যাক্রোজোমাল দানাটা কিসে রূপান্তরিত হলো? অ্যাক্রোজোমাল দানায় রূপান্তরিত হলো এবং ভ্যাকুয়ালটা জল পরিত্যাগ করে এবং নিউক্লিয়াসকে ঘিরে একটি দ্বিস্তরী টুপির গঠন সৃষ্টি করে, তাকে আমরা অ্যাক্রোজোম বলি। এই অ্যাক্রোজোম মানে কি? একটা উৎসেচকপূর্ণ থলি। এর কাজ কি? এর ভেতরে এনজাইম থাকে, যেমন স্পামলাইসিন, জোনালাইসিন, হাইলিউরোনাইডিস, অ্যাক্রোসিন, যেগুলো নিষেককালে ডিম্বাণুর প্লাজমা মেমব্রেনকে দ্রবীভূত করে ডিম্বাণুর অভ্যন্তরে শুক্রাণুর প্রবেশে সাহায্য করে। এরপরে ধাপে কি হবে? এটা কি হবে? তাহলে এটা হলো শুক্রাণুর মস্তক অংশ দেখালাম আমরা। তাহলে এটা তো নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস। এটা অ্যাক্রোজোম, এটা নিউক্লিয়াস। এই এবার তৈরি হয় দুটো সেন্ট্রিওল, মানে শুক্রাণু অর্থাৎ স্পার্মাটিডি নিউক্লিয়াসের পশ্চাৎ খাজে একটা সেন্ট্রিওল থাকে। সেই সেন্ট্রিওলটা বিভাজিত হয়ে দুটো সেন্ট্রিওল গঠন করে, একটা কাছে থাকে আর একটা দূরে অবস্থান করে। যেটা কাছে থাকে সেটাকে আমরা কি বলি? প্রক্সিমাল সেন্ট্রিওল। আর যেটা দূরে অবস্থান করে সেটাকে কি বলি? আমরা ডিস্টাল সেন্ট্রিওল। তাহলে দুটো সেন্ট্রিওল তৈরি হচ্ছে, একটা সেন্ট্রিওল আর একটা সেন্ট্রিওল। এটাকে কি বলছি আমরা? প্রক্সিমাল সেন্ট্রিওল। আর এটাকে কি বলছি আমরা? ডিস্টাল সেন্ট্রিওল, তাই না? এবার এর আকার আর একটু পরিবর্তন হলো, এরকম হয়ে যাবে, আর লেজ তৈরি হয়ে গেল আস্তে আস্তে। বুঝতে পারলে তো? এইবারে তৈরি হবে কি কি বললাম? স্পার্মাটিডি নিউক্লিয়াসের পশ্চাৎখাজে অবস্থিত সেন্ট্রিওলটি বিভাজিত হয়ে দুটো সেন্ট্রিওল গঠন করে এবং তারা এমনভাবে অবস্থান করে যেন একটা অপরটির সমকোণে অবস্থান করে। তো যে সেন্ট্রিওলটির অক্ষ স্পার্মাটিডের প্রধান অক্ষের সঙ্গে সমকোণে অবস্থান করে সেটাকে আমরা কি বলি? প্রক্সিমাল সেন্ট্রিওল। আর যে সেন্ট্রিওলটি একটু দূরবর্তী স্থানে অবস্থান করে সেটাকে কি বলি আমরা? ডিস্টাল সেন্ট্রিওল। এইবার ঘটনাটা কি হয়, এই যে সেন্ট্রিওলটা হলো, এইবারে অর্থাৎ শুক্রাণুর ওজন হ্রাস করার জন্য যেহেতুকে চলতে হবে, চলতে গেলে কি ওজন হ্রাস করতে হয়, ওজন হ্রাস করার জন্য অধিকাংশ সাইটোপ্লাজমকে রিলিজ করতে হয়, বর্জন করতে হয়। এর অগ্রভাগে যেহেতু অ্যাক্রোজোম রয়েছে তার জন্য তখন অগ্রভাগের যেহেতু মানে অ্যাক্রোজোম বা নিউক্লিয়াস রয়েছে, তখন অগ্রভাগের সাইটোপ্লাজমটা সরে এসে মধ্যমাংশের পরিধি বরাবর অঞ্চলে জমা হয়। এই অগ্রপ্রান্তের সাইটোপ্লাজম সরে এসে যে মধ্যপ্রান্তের পরিধি অঞ্চলে একটা পুটির আকারে জমা হলো, এটাকে তখন আমরা কি বলি? ম্যানচিটি। এটাকে তখন আমরা কি বলি? ম্যানচিটি। তাহলে এই যে এটা হলো অ্যাক্রোজোম, প্রক্সিমাল সেন্ট্রিওল, ডিস্টাল সেন্ট্রিওল নেক অংশে অবস্থান করে। এই যে এইটা হলো ম্যানচিটি। কি বললাম? যে শুক্রাণুর ওজন এবং আকার হ্রাস করার জন্য অধিকাংশ সাইটোপ্লাজমকে রিলিজ করতে হয় বা বর্জন করতে হয়। যেহেতু অগ্রভাগে কি রয়েছে? অ্যাক্রোজোম রয়েছে,
আর নিউক্লিয়াস রয়েছে, তার জন্য অগ্রভাগে সাইটোপ্লাজম সরে এসে মধ্যম অংশের পরিধি বরাবর অঞ্চলে জমা হয়, ঠিক আছে, এবং একটা পটির আকারে জমা হয়। এটাকে কি বলি আমরা? ম্যানচেটটি। এইটাকে আমরা কি বলি? ম্যানচেটটি। খুব আসে প্রশ্নটা। এটা কি অ্যাক্রোজোম, এটা কি নিউক্লিয়াস, প্রক্সিমাল সেন্ট্রিওল, ডিস্টাল সেন্ট্রিওল, টেল। এবার শুধু মাইটোকন্ড্রিয়া আসে না, তার সঙ্গে শুধু সাইটোপ্লাজমে আসে না, তার সঙ্গে মাইটোকন্ড্রিয়াগুলো চলে আসে। মাইটোকন্ড্রিয়াগুলো এসে মধ্যম অংশে পরিধি বরাবর সর্পিল আকারে জমা হয়। সেই সর্পিল মাইটোকন্ড্রিয়ার গুচ্ছকে তখন আমরা কি বলি? স্পাইরাল মাইটোকন্ড্রিয়া। বললাম যে শুক্রাণু সাঁতার কাটার জন্য যে শক্তিটা দরকার, শক্তিটা সেই স্পাইরাল মাইটোকন্ড্রিয়া থেকে আসে। বুঝতে পারলে তো? তাহলে তখন একটা পরিণত শুক্রাণু তৈরি হয়ে যাবে। এটা কীভাবে আমরা দেখাবো? দেখো ব্যাপারটা এই যে এই একটা পরিণত শুক্রাণু, এর চারটে অংশ, এই যে এইভাবে কি, এইভাবে মাইটোকন্ড্রিয়াগুলো এসে সর্পিল আকারে জমা হতে থাকছে মধ্যম অংশে। এগুলোকে আমরা কি বলি তখন? স্পাইরাল মাইটোকন্ড্রিয়া। স্পাইরাল মাইটোকন্ড্রিয়া। তাহলে এই অংশটা হলো হেড, এখানে দুটো সেন্ট্রিওল, প্রক্সিমাল সেন্ট্রিওল, ডিস্টাল সেন্ট্রিওল। এটাকে আমরা কি বলছি? নেক বা গ্রিবা। এই অংশটাকে আমরা কি বলি? মধ্যম অংশ বা মিডল পিস। আর এই অংশটাকে আমরা কি বলি? টেল। এই টেলই সব থেকে দীর্ঘতম অংশ। টেলের সাহায্যে শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণু কাছে যায়। তাহলে এখান থেকে অনেক প্রশ্ন দিতে পারে। স্পার্মিওজেনেসিস কাকে বলে? চিত্রসহ ব্যাখ্যা করো। ম্যানচেটটি কাকে বলে? স্পাইরাল মাইটোকন্ড্রিয়া কাকে বলে? শুক্রাণুর শক্তি, সাঁতার কাটার জন্য শক্তি কোথা থেকে অর্জন করে? গলগি বস্তু অর্থাৎ অ্যাক্রোজোম কোন কোষকণা থেকে তৈরি হলো? অ্যাক্রোজোম স্পার্মাটোজেনেসিস গলগি বস্তু থেকে তৈরি হলো, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের স্পার্মাটোজেনেসিস আর স্পার্মিওজেনেসিস শেষ হয়ে গেল। তো পরের ভিডিওতে আমরা স্ত্রী জননতন্ত্র নিয়ে আলোচনা করবো। তো আজকের ভিডিও অবধি থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।